নতুন প্রত্যাশা আর স্বপ্ন নিয়ে আসবে 2025। বিদায় নেবে নানা ঘটনা ও সংকটময় অধ্যায়ে ভরা 2024 সাল। এই সন্ধিতে দাঁড়িয়ে বিশ্বব্যাপী পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি চলছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। তবে বিদায়ী বছরের ঘটনাগুলো স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। নতুন বছরের শুরু, সরকারের নতুন অধ্যায়। 2024 সালের শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের নতুন অধ্যায় দিয়ে। তবে বছরের মাঝামাঝি এসে বিশেষ করে জুলাই আগস্ট মাসে দেশ জুড়ে ঘটে ইতিহাসের অন্যতম ন্যক্কারজনক ঘটনা। কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন, পরিণতি নেয় সরকার পতনের আন্দোলনে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে দমন নিপীড়নের পথে হাঁটতে হয়। ফলে আওয়ামী লীগের ফ্যাসিবাদী তকমা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং বিদায় ঘণ্টা বেজে যায়। কোটা সংস্কার আন্দোলনের শুরু। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে শুরু হয় ছাত্রদের আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবেশ বিক্ষোভ হয়। প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও আন্দোলন দমনে সরকার কঠোর বল প্রয়োগ করে। এতে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। এই গণ আন্দোলন দমনে শেখ হাসিনা সরকার নির্মম পথে এগোয়। নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি চালায়, হত্যা করা হয় শিক্ষার্থী আবু সাঈদ, মুগ্ধ আরও অনেককে। এমনকি ঘরের জানালায় থাকা শিশুরাও গুলির শিকার হয়। আহত হয় হাজার হাজার মানুষ। কিন্তু জনগণের চেতনা স্তব্ধ করা যায়নি। সরকার নিপীড়ন এবং গণহত্যার প্রতিবাদে সারা দেশ একত্রিত হয়। জুলাইয়ের আন্দোলন চূড়ান্ত পরিণতিতে পৌঁছায় 5ই আগস্ট, যা 36 জুলাই নামে ইতিহাসে অমর হয়ে থাকবে। এই দিন শেখ হাসিনার পতন ঘটে এবং তিনি পালিয়ে যান। অন্তহীন লড়াই আর আত্মত্যাগের জন্য 2024 সালের জুলাই মাস দেশের ইতিহাসে একটি অতুলনীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 1 জুলাই সোমবার কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 2রা জুলাই মঙ্গলবার আন্দোলনকারীরা এদিন বেলা 2:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে। সেখানে তারা 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন। 3রা জুলাই বুধবার এদিন আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় 1.5 ঘন্টার মতো অবরোধ করে রাখেন। একই দাবিতে আরও 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ অবরোধ করেন। জুলাইয়ের 4 তারিখ বৃহস্পতিবার সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগের স্থগিত হয়নি। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আর ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে রাখে 5 ঘন্টা। 5ই জুলাই শুক্রবার ছুটির দিন। শুক্রবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। চট্টগ্রাম, খুলনা, গোপালগঞ্জে সড়ক অবরোধ। 6 জুলাই শনিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন। এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। মূলত এদিন থেকে সরকারের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। 7 জুলাই রোববার বাংলা ব্লকেডে স্থবির রাজধানী। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জুলাইয়ের 8 তারিখ সোমবার ঢাকার 11 স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ অবরোধ।
এবং 6টি মহাসড়ক অবরোধ। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি। 9 জুলাই মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থীর আবেদন। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা 4 ঘন্টা পর অবরোধ তুলে নেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে পরদিন সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জুলাইয়ের 10 তারিখ বুধবার সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের 9ম থেকে 13তম গ্রেড কোটার বিষয়ে পক্ষগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ আপিল বিভাগের। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমি প্রথম দিনই বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না। এটা আজকে না, আমি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিলাম তখন একটি মামলায় বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন করা যায় না, এটি সঠিক পদক্ষেপ না। পরদিন বৃহস্পতিবার 11 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন, এটি অভিপ্রেত ও সম্পূর্ণ বেআইনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। পরদিন 12 জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। 13 জুলাই শনিবার সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয় এদিন। পরের দিন রোববার গণযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এ স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা পরিস্থিতিতে সংস্কৃত করে তোলে। পরদিন 14 জুলাই রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা বিষয়ে আমার কিছু করার নেই। শেখ হাসিনা আরেক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে? একই দিনে পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীরা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দেন। পরদিন 15 জুলাই সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছে তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। পরদিন 16 জুলাই মঙ্গলবার রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের বুলেটে নিহত হওয়ার সচিত্র ছবি প্রকাশিত হয়। সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলনে যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে, সব কিছুই মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে। একটি ঘটনাও জবাব ছাড়া যাবে না। তারপর দিন 17 জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতরণ করে রাজনীতি মুক্ত ঘোষণা হয়। ছুটির দিনেও ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ। রাত 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশ ছিল প্রায় অচল।
সারা দেশে বিজিবি মোতায়েন। 19 জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানী ঢাকা ছিল কার্যরত অচল, পরিস্থিতি ছিল থমথমে। আন্দোলনকারীরা জানান 9 দফা দাবি না মানা পর্যন্ত চলবে। রাতে সারা দেশে কারফিউ জারি, সেনাবাহিনী মোতায়েন, ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয় সরকার। তারপর দিন 20 জুলাই শনিবার দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সাধারণ ছুটি ঘোষণা। রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া, গুলি। এদিন স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে এই দিন। আন্দোলনের 3 সমন্বয়ক 3 মন্ত্রীর সঙ্গে দেখা করে 8 দফা দাবি পেশ করেন। একই দিনে কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা পরিস্থিতিকে সহিংসত করে তোলে। 21 জুলাই রোববার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায়, কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। পরদিন 22 জুলাই সোমবার কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা হয় প্রজ্ঞাপন। অনুমোদন দেন প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা। 23 জুলাই মঙ্গলবার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি। রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। 24 জুলাই বুধবার কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। এদিন প্রধানমন্ত্রীর মেট্রো পরিদর্শন। সেদিন ঢাকা শহরে ঘটে যাওয়া নানা ঘটনা দেশবাসীর কাছে কেঁদে কেঁদে বিচার চান তিনি। 26 জুলাই শুক্রবার এলাকা ভাগ করে চলে ব্লক রেইন। সারা দেশে অন্তত 555টি মামলা। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ডিবি। অপর 2 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর 19 জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। 27 জুলাই শনিবার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ককে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। পরদিন 28 জুলাই রোববার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেন। মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল হয়। 29 জুলাই সোমবার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। 14 দলের বৈঠক। 6 সমন্বয়ক থাকে ডিবি হেফাজতে। জাতিকে নিয়ে মশকরা করেন না, এক শুনানিতে এ মন্তব্য করেন হাইকোর্ট। 30 জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, স্বচ্ছ তদন্তের আহ্বান। কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙান অনেকেই। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী।
পরদিন 31 জুলাই বুধবার মার্চ অফ জাস্টিস কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির নাম দেওয়া হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ। দেখতে দেখতে চলে আসে আগস্ট মাস। 1 আগস্ট বৃহস্পতিবার ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। বেলা 1:30টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন সরকার। পরদিন 2রা আগস্ট শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর দোয়া ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। 28 জেলার কর্মসূচি পালিত হয়। শিক্ষক ও নাগরিক সমাজের দোহযাত্রা কর্মসূচি পালন। শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। 3রা আগস্ট শনিবার সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানী সহ দেশের 33টি জেলা ও মহানগরে বিক্ষোভ হয়। পরদিন 4 আগস্ট রোববার সরকার পদত্যাগের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে 18 জেলার ব্যাপক সংঘাত ঘটে। পরদিন 5 আগস্ট সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 6 আগস্টের জন্য সেটি এগিয়ে নিয়ে আসা হয় এদিন। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে সরকারের জন্য। সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগের পরামর্শ দেন। কঠিন পরিস্থিতিতে পড়ায় দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অন্তর্বর্তী সরকারের গঠনের ঘোষণা দেন। গণভবন সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। আর এভাবেই শেষ হয় ছাত্র জনতার বিপ্লব।